তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক সমাধান। এটা হচ্ছে তোমাদের ম্যাথ দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 7.2। 7.1-এ আমরা কি পড়ছিলাম সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি নিয়ে আমরা বিস্তারিত 6টা ক্লাসের মতো নিছি। 6টা ক্লাসে আমরা বিপরীত ত্রিকোণমিতি নিয়ে আমরা পড়াশোনা করছি। আমরা এটার উপর আরও পড়াশোনা করব, কিন্তু আজকে চলে আসছি চ্যাপ্টার 7.2। এই 7.2-এ আছে হচ্ছে ত্রিকোণমিতিক সমাধান। এখন সমাধান কি এইটা নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। তো সমাধান কি সেটা নিয়ে যেহেতু ধারণা আছে, সেটা কি সমাধান কোত্থেকে হয় বলো তো দেখি। সমাধান হয় হচ্ছে, আমরা যদি দেখি সমাধান মানে কি, তোমরা এতদিন যে কোনো সমীকরণকে সমাধান করছো, তাই না? তার মানে সমাধানটা কোত্থেকে আসে? সমীকরণ। সাপোজ ধরো দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ইকুয়ালস টু 0 অথবা 6 ইকুয়ালস টু 0। এখান থেকে তোমরা একটা সমীকরণ আছে, সেই সমীকরণ থেকে সমাধান করছো। সমাধান করা মানে কি? অজানা রাশির মান নির্ণয়। এখানে অজানা রাশি কি? এক্স। আমরা এখান থেকে সমাধান করে মিডিল টার্ম ফ্যাক্টর করছি, তাই না? এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 পাইছি। তার মানে এখান থেকে এক্স এর মান পাইছি 2 আর 3। তাহলে দেখো যে কোনো সমীকরণকে আমরা সমাধান করতে পারি। কিন্তু আজকের পড়াশোনাটা কি? আজকের পড়াশোনাটা হচ্ছে ত্রিকোণমিতিক সমাধান। তাহলে ত্রিকোণমিতিক সমাধানে কি থাকবে? এই এক্স ওয়াই থাকবে না। ত্রিকোণমিতিক সমাধানে যেটা থাকবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সংবলিত সমীকরণ থাকবে। আবারও বলছি, ত্রিকোণমিতিক অনুপাত সংবলিত সমীকরণ। ত্রিকোণমিতিক অনুপাত কি তোমরা জানো, এটা আগেই বলছি। সাইন, কস, টেন, সেক, কোসেক এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি? ত্রিকোণমিতিক অনুপাত। তার মানে একটা সমীকরণ যদি ত্রিকোণমিতিক হয় তাহলে এটাকে বলতেছি ত্রিকোণমিতিক সমীকরণ। সাপোজ ধরো দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √/2। এইটা সাপোজ দেওয়া আছে। তাহলে এই যে সমীকরণে কি কি আছে? সাইন অনুপাত আছে, কজ অনুপাত আছে, মানে ত্রিকোণমিতিক অনুপাত আছে। এই সমীকরণগুলোকেই আমরা বলবো ত্রিকোণমিতিক অনুপাত সমীকরণ। এখন এখান থেকে সমাধান করব। এই সমীকরণকে সমাধান করা মানে কি? সমাধান করা মানে হচ্ছে অজানা রাশির মান নির্ণয় করা। এখানে অজানা রাশি কি আছে? অজানা রাশি আছে হচ্ছে থিটা। আমাকে থিটার মান নির্ণয় করতে হবে। এখন এটাকে বিভিন্ন প্রসিডিউরে এটাকে প্রসেসিং করে আমাকে থিটার মানটা বের করতে হবে। সেটাই হচ্ছে ত্রিকোণমিতিক সমাধান। এখন এই ত্রিকোণমিতিক সমাধানের মধ্যে আর নর্মাল সমীকরণের সমাধানের মধ্যে একটা তফাৎ কিন্তু আছে। সেই তফাৎটা কি? দেখো আমরা যেটা দেখছি, যদি একটা একঘাতের সমীকরণ হয় তাহলে এখান থেকে পাইছি এক্স এর একটা মান, তাই না? যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, যেমন এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এখান থেকে এক্স এর মান পাইছি 2টা। যদি একটা ত্রিঘাত সমীকরণ হইতো তাহলে আমরা 3টা মান পাইতাম। বাট ত্রিকোণমিতিক সমীকরণে একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটাই হচ্ছে জাস্ট একটু ব্রেন ওয়াশিং প্রথমে করতে হবে। আমরা সূত্রগুলো এভাবে করে শিখে ফেলবো। এখন তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, সাপোজ ধর একটা সিম্পল ত্রিকোণমিতিক সমীকরণ আছে, সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু 1/√2। সাইন থিটা হচ্ছে, এটার মান হচ্ছে 1/√2। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, সমাধান করা মানে হচ্ছে এখানে থিটার মান বের করা। তোমরা একটু কমেন্টে জানাও তো দেখি থিটার মান কি হইতে পারে। সহজ জিনিস, কিন্তু এখানেও কিন্তু একটা গোমর আছে, প্যাচ আছে। তোমরা একটু কমেন্টে জানাও যে এখানে থিটার মান কি হইতে পারে। আমি একটু কমেন্টে চেক করব। আমাদের সাথে জয়েন করেছো মিম, ওয়ালাইকুম আসসালাম। সাগর ইসলাম, হ্যালো। প্রিভিয়াস ক্লাসগুলো কোথায় পাবা? প্রিভিয়াস ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবা। আমাদের পেজে এবং গ্রুপে অনেক পোস্ট দেখবা, সেই পোস্টে তোমরা ইউটিউব চ্যানেলে সেগুলো পেয়ে যাবা। অথবা আমাদের ওয়েবসাইট আজকে কিন্তু লঞ্চিং হয়ে গেছে, তোমরা গুগল ক্রোমে যে dlc.ac লিখবা, তাহলে আমাদের ওয়েব অ্যাপ পেয়ে যাবা। এখানে 2-3 দিন পরে সকল কন্টেন্ট আপলোড করে দেওয়া হবে। সো তোমরা দুই জায়গা থেকে কিন্তু সেটা পাবা। আচ্ছা, মাহিন লিখছো 30 ডিগ্রি, শাওন লিখছো 45, তারপরে হচ্ছে 45, 30কে লিখছিলা। আচ্ছা, শাওন আর মাহিন 45 লিখছো, ঠিক আছে। এই যে ভুল হবে, মন যদি অন্য দিকে থাকে, তোমার কমেন্ট দেখে বোঝা যাচ্ছে তোমার মন, মাহিন তোমার মন কিন্তু পড়াশোনায় নাই, অন্য জায়গায় আছে। তো এর জন্য ভুল করবা। 45, আচ্ছা দেখি সঠিক কিনা, তাও একদম এক্স্যাক্টলি হয় কিনা। কারণ আমরা জানি সাইন 45 এর মান হচ্ছে
1/√2। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যেহেতু sin 45 এর মান 1/√2, তাহলে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। কিন্তু এটাই কি শুধুমাত্র না, থিটার মান আমরা দেখলাম যে sin থিটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে থিটা 45 ডিগ্রি। থিটার মান আরও হইতে পারে কিভাবে? তোমরা এটার মান বের করো দেখি, sin 135 ডিগ্রি। এটার মান কত? এটার মানটা একটু বের করে দেখি। sin 135 এর মান হচ্ছে, দেখো এটাকে লেখা যায় না, sin কত লেখা যায়, π/2 প্লাস 45 ডিগ্রি। মানে এটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি আমরা লিখতে পারি। এখন সাইনের এটা কি হয়ে যায়, sin 90-র বিজোড় গুণিতক আছে, তাহলে এটা হয়ে যাবে cos 45 ডিগ্রি হয়ে যাবে। এতটুকু আশা করি তোমরা বাচ্চাকাল থেকেই তোমরা পারো। এই cos 45 এর মানও হচ্ছে 1/√2। তাহলে দেখো sin 135 এইটার মানও কত, 1/√2। তাহলে আমরা বলতে পারি না যে থিটা ইকুয়ালস টু 135ও হয়। তাহলে শুধুমাত্র তো 45 বললে হইল না, সম্পূর্ণ হইল না। তাহলে থিটার মান কি হইতে পারে, 135ও হইতে পারে, তাই না? আচ্ছা, আর একটু করো দেখি, sin 405 ডিগ্রি, 405 ডিগ্রি, এইটার মান কি হইতে পারে? এটার মান হবে, দেখো আমরা একটু করে দেখি, এটা হচ্ছে sin লেখা যায় হচ্ছে sin, এটাকে লিখতে পারি 360 প্লাস 45 লেখা যায় কিনা, হ্যাঁ প্লাস 45 লেখা যায়। আমরা sin 405 এর মান বের করব, তাহলে 360 কি, π/2 এর জোড় গুণিতক, তার মানে sin থেকে যাবে আর sin 45, এই sin 45, আর এটা কোন কোয়াড্রেন্টে, 360 প্লাস 45 কোন কোয়াড্রেন্টে পড়ে? দেখো এই যে এক কোয়াড্রেন্ট, 90, 180, 270, 360 প্লাস এইখানে, তাহলে দেখো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন তো ধনাত্মক। তাহলে দেখো এটাও কিন্তু sin 45 ইকুয়ালস টু কত, 1/√2। তাহলে দেখো সাইন, তাহলে আমরা যেটা বলতে পারি sin 405 এর মানও কত, 1/√2। তাহলে আমরা আরো বলতে পারি না যে থিটার মান কি হতে পারে, থিটার মান 405 ডিগ্রি হইতে পারে। এরকম ভাবে চলতেই থাকে, কারণ এগুলো হচ্ছে একটা পর্যায়ভিত্তিক ফাংশন। এই যে সাইন, কস, টেন, সেক, কোসেক, এগুলো হচ্ছে পর্যায়ভিত্তিক ফাংশন। তাহলে কি দেখো থিটার মান কিন্তু লিমিটেড না, এরকম চলতেই থাকে, একটা না অসংখ্য মান। আমাদের আজকের পড়াশোনা হচ্ছে এই অসংখ্য মানকে আমরা একটা রাশি দিয়ে প্রকাশ করব, এই সবগুলো মানকে একটা সাধারণ মান আকারে প্রকাশ করা, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের পড়াশোনা। ঠিক আছে, তাহলে এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানায় দাও ঝটপট। একটু কমেন্টে জানায় দাও। মাহিন দুষ্টামি কম, বুঝতে পারছো কিনা বলো? কাউসার লিখছো, বুঝতে পারছো। শাওন বলছো, বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এটা তো খুব সিম্পল জিনিস। তাহলে দেখো ত্রিকোণমিতিক সমীকরণকে সমাধান করলে আমরা অসংখ্য মান পাইতে পারি, সেই অসংখ্য মানগুলোকে আমরা একটা সাধারণ মানের মাধ্যমে প্রকাশ করব। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের পড়াশোনা। এখন সেটা কিভাবে, তার জন্য বেশ কিছু সূত্র শিখতে হবে। সেই সূত্রগুলো কিভাবে আসলো সেগুলো আমরা প্রতিপাদন একটু দেখব, তাহলে আমাদের ব্রেন স্টর্মিংটা ভালো করে হবে। তো চলো পরবর্তী আমরা ওইটাতে চলে যাই। প্রথমে শুরু করি যে আমরা কিছু বেসিক সূত্র শিখে আগাই, যে কিভাবে সাধারণ আকারে প্রকাশ করতে পারি। প্রথমে একটা সিম্পল ত্রিকোণমিতিক সমীকরণ ধরলাম, হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু 0 দেওয়া আছে। এটা একটা খুবই সিম্পল সমীকরণ। এখন আমরা নর্মাল সেন্স থেকে, এতদিন আমাদের এই চিত্রটা মাথায় আছে যে সাইনের যদি আমরা গ্রাফটা, নিশ্চয়ই সবার মাথায় আছে, সাইনের গ্রাফটা এরকম, এইখানে হচ্ছে সাইন 0, সাইন 0তে 0 মান 0, এটা হচ্ছে সাইন 90, এটা হচ্ছে সাইন 180। তাহলে দেখো সাইনের এইখানে মান হচ্ছে 0, 180তে মান 0, আবার এখানে 360-এ হচ্ছে মান 0, এরকম অনেকগুলো মান পাওয়া যাবে। সেটাকে আমরা সাধারণ আকারে কিভাবে প্রকাশ করব সেটা একটু দেখব। সেটা আমরা কোত্থেকে পাবো, সাইন থিটার মান 0, তাহলে থিটার মান কি সেটা আমরা
বের করার চেষ্টা করব, কারণ সাইন জিরোর মান জিরো ঠিক আছে, শুধুমাত্র জিরো না, আরও অনেক মান আছে, সেটাই আমরা বের করার চেষ্টা করি। আমরা জাস্ট এই যে সাইনের অনুপাত, এগুলো কোত্থেকে আসছে? এগুলো হচ্ছে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে আসছে, তাই না? আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলি। এই একটা সমকোণী ত্রিভুজ, এইটা ধরলাম এক্স অক্ষ বরাবর এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই, আর এদিকে হচ্ছে আর, এই যে দূরত্বটা সেটা হচ্ছে আর। এখন এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। এখন আমরা জানি সাইন থিটার মান কি জানি? আমরা সাইন থিটার মান জানি। সাইন থিটার মান কি জানি বলো তো দেখি? এই সমকোণী ত্রিভুজ থেকে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ কত? আর। তাহলে দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেললাম, সেখান থেকে সাইন থিটার মান পাইলাম। আমাদের এখান থেকে সাইন থিটার মান জিরো কখন হয় সেটা নির্ণয় করতে হবে। এখন সাইন থিটার মান জিরো কখন হয়? দেখো এটার দিকে খুব ভালো করে খেয়াল করো। সাইন থিটার মান জিরো হবে কখন? আমাদের তো এটার জন্য কাজ করতেছি। সাইন থিটার মান জিরো হবে যখন ওয়াই এর মান জিরো। বুঝছো কিনা? সাইন থিটার মান জিরো হবে কখন? যখন ওয়াই এর মান জিরো। কারণ কি? জিরো বাই সামথিং হচ্ছে জিরো। তাহলে ওয়াই এর মানটা জিরো কখন হবে বলো তো দেখি? ওয়াই এর মানটা জিরো হবে কখন? ওয়াই মানে কি? এটা হচ্ছে ওয়াই। এই ওয়াই এর মানটা জিরো হবে কখন? যখন এই যে লাইনটা আছে, এই লাইনটা এক্স অক্ষ বরাবর হবে। এই লাইনটা কি হয়ে যাবে? এই লাইনটা যখন এক্স অক্ষ বরাবর হয়ে যাবে, এই লাইনটা যখন এই যে এক্স অক্ষ বরাবর হয়ে যাবে, তখন কি? ওয়াইটা জিরো। তাহলে দেখো সিম্পল হিসাব, সাইন থিটার মান জিরো হবে কখন? যখন ওয়াই এর মান জিরো। তখন কি হবে? এই যে লাইনটা আছে, এই লাইনটা একদম এক্স অক্ষ বরাবর হবে। তাহলে এটাও হইতে পারে, আবার এটাও হইতে পারে, ঠিক কিনা? তার মানে এখানে সাইন থিটার মান জিরো কখন হইতে পারে? যখন এই রেখাটা একদম নিচে নেমে যাবে, তখন কোণ কত? তখন কোণ হচ্ছে 0 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি থিটার মান কি? 0 ডিগ্রি বলতে পারি। এই রেখাটা যখন এই লাইনের সাথে এক্স অক্ষের সাথে মিশে যাবে, তখন থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। আবার এটাও বলতে পারি যে এটাও তো কি? একটা কোণ, মানে এটাও তো কি? এখানে কোনো ওয়াই বরাবর কোনো সরণ নাই। এটাও কি? এই লাইনটাও এক্স অক্ষের সাথে মিশে আছে, মানে এক্স অক্ষের সাথে মিশে থাকলেই তখন কোণ কত? মানে সাইন থিটার মান 0 হয়। তাহলে এটাও বলতে পারি যে থিটার মান 180 হইলেও কি হয়? সাইন থিটার মান 0 হয়। আবার একটু রিক্যাপ করছি। আমরা জানি সাইন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। সাইন থিটার মান 0 হবে কখন? যখন এই যে উপরে ওয়াই এর মানটা 0 হবে। আর ওয়াই এর মান 0 হবে কখন? যখন এই যে রেখাটা একদম লেগে যাবে, তখন আর এই ওয়াই এর মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে ওয়াইটা, ওই রেখা যখন এক্স অক্ষের সাথে মিশে যাবে বা এক্স অক্ষ বরাবর হবে, তখনই সাইন থিটার মান 0 হয়। তাহলে সাইন থিটার মান পাইলাম হচ্ছে 0 এবং 180। কিন্তু আমরা তো জানি কোণ ঘুরে ঘুরে আসতেই থাকে। কিভাবে আসে? দেখো কোণের কাজ কি? এখান থেকে শুরু করবে, সে এইখানে আসবে, এখান থেকে যখন আবার এইখানে যাবে, তখন কি হবে? আবার 0 হবে। তার মানে 360-এও আবার কি? 360-এও আবার কি? সে কি? 0। তাহলে এইভাবে করে আমরা বুঝতেই পারতেছি যখন সাইন থিটার মান 0 হয় কখন? যখন সেটা থিটা ইকুয়ালস টু পায়ের জোড় গুণিতক হয়, মানে সরি, থিটা ইকুয়ালস টু যখন n পাই হয়। থিটা ইকুয়ালস টু কত হবে? n পাই। ঠিক আছে? n পাই মানে কি? দেখো n যখন 0, তখন এটা হচ্ছে, মানে n যখন 0 তখন থিটার মান 0। n যখন 2 মানে 1, n এর মান যদি 1 হয় তখন থিটার মান হচ্ছে পাই, মানে 180। 180তে এখানে আসে। থিটার মান যখন, বা থিটার মান না, n এর মান যখন আবার কি, সরি, এটা আসবে কত? আচ্ছা আগে বলো যে এটুকু বুঝতে পারছো কিনা, কারণ এখান থেকে এখানে গেলে আবার তোমাদের একটু ঝামেলা হয়ে যাবে। আগে বলো এখানে বুঝতে পারছো কিনা, দেখি তোমাদের কমেন্ট একটু দেখি, কারণ যতটুকু পড়াইলাম এটুকু ক্লিয়ার না করে সামনে গেলে একটু ঝামেলাই হবে।
সব সময় কোণের মান অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হয় মাহিন। লাইটের আলোতে একটু বেশি সমস্যা হচ্ছে, হ্যাঁ সাদা শার্ট পরলে এটা একটা সমস্যা, নেক্সট টাইম এটা একটু বুঝতে হবে যে আচ্ছা কে বুঝতে পারো না হচ্ছে মিম। আচ্ছা আবারও বলছি একদম, কারণ এই জিনিসটা একটু বুঝতে হবে, কারণ এটার মধ্যে একটু আমরা বেশিক্ষণ থাকি তাহলে পরেরগুলো বুঝতে সুবিধা হয়ে যাবে। আমাদের দেওয়া আছে সাইন থিটা ইকুয়ালস টু 0, এখান থেকে থিটার মান নির্ণয় করতে হবে। এখন এই থিটার মানটা আমরা চিত্র এঁকে নির্ণয় করার চেষ্টা করি। চিত্রটা কি, এই ধরো আমরা সাইন মানে কি, এটা কোত্থেকে আসে, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, তাই না? তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এই ধরো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এইটার এক্স অক্ষ বরাবর যে দূরত্ব সেটা হচ্ছে এক্স, ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব সেটা হচ্ছে ওয়াই, আর এই যে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেই কোণ। এখন আমরা এটা সমাধান করব এই চিত্র থেকে। আমরা জানি যে সাইন থিটার মান কি, সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে আর, এটা হচ্ছে চিত্র। এখন বলো তো দেখি আমাকে এইটা বের করতে হবে, সাইন থিটার মানটা কত করতে হবে, 0। এখন সাইন থিটার মানটা 0 কখন হবে বলো তো দেখি, সাইন থিটার মান তো এইটার মান 0 হবে কখন, যখন y এর মানটা কি হবে, 0 হবে। বুঝছো কিনা, কারণ y যদি 0 হয় তাহলে 0 বাই সামথিং কত, 0, তখনই কি সাইন থিটার মান 0 হয়। তার মানে সাইন থিটার মান 0 হওয়ার শর্ত হচ্ছে y এর মানটা 0 হবে। এখন এটা তো একটা রেখা, ত্রিকোণমিতিতে রেখাই তো কোণ উৎপন্ন করে, ত্রিকোণমিতিতে কি রেখা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে সে কোণ উৎপন্ন করে। এখন এই যে রেখাটা ছিল, এই রেখাটা যখন এই ওয়াই অক্ষ বরাবর এটার মান 0 থাকবে, ওয়াই যখন 0 থাকবে, কারণ এই রেখাটা ঘুরতেছে, ওয়াই যখন 0 থাকবে তখনই সাইন থিটার মান 0। তাহলে এখন বলো যে ওয়াই 0 মানে হইলে তার মানে কি, ওয়াই যখন 0 তখন এই রেখাটা একদম এক্স অক্ষ বরাবর থাকবে। যখন এক্স অক্ষ বরাবর থাকবে তখনই কি কোণের মান 0। কারণ কোণ কিভাবে, এখানে তো মানে কোণের মান 0 মানে কি, রেখাটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কোণের মান 0 কি, রেখাটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে সাইন থিটার মান 0 হবে যখন এই রেখাটা এক্স অক্ষের সাথে মিশে যাবে। এখন এক্স অক্ষের সাথে দুইভাবে মিশতে পারে, একটা হচ্ছে এক্স অক্ষের সাথে দুইভাবে মিশতে পারে, একটা হচ্ছে এইদিকে মানে 0 ডিগ্রি কোণে মিশতে পারে, আরেকটা হচ্ছে এই রেখাটা যদি এভাবে ঘুরে ঘুরে এইদিকে চলে আসে, তখনও কি এদিকে আসলে এই রেখাটা এখান থেকে ঘুরে ঘুরে এখানে আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 180 ডিগ্রি, তখনও কি হইতে পারে, 0। সোজা হিসাব, যখন ওয়াই 0 তখন সাইন থিটা 0, তখন রেখাটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে তখন এখানে থিটার মান কি হইতে পারে, সাইন থিটা 0 কখন হয়, যখন থিটার মানটা 0 হয়, অথবা কি হয়, থিটার মানটা কত হয়, পাই হয়। ঠিক আছে, ঠিক এরকম ভাবে সে যখন এখানে ঘুরে আসবে, তার মানে এটা পাই, আবার যখন এখানে ঘুরে সে যখন এইখানে আসবে তখনও কিন্তু থিটার মান 0, মানে তখনও কিন্তু সাইন থিটার মানটা 0 হয়ে যায়। তাহলে একবার ঘুরে আসতে কত ডিগ্রি, সেটা হচ্ছে 2 পাই ডিগ্রি। এইভাবে করে আবার যদি 3 পাই যায় এভাবে, তাহলে এরপরে 5 পাই, এভাবে করে এটাকে সাধারণ আকারে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু n পাই। এই যে দেখো একটা সিঙ্গেল ফর্মে আমরা বলতে পারলাম যে থিটার মান হচ্ছে n পাই, যেখানে n হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমার হাতের লেখা খুবই বিশ্রী করে লিখি, এটা আমার অভ্যাস, লেখার সময় যতটা খারাপ মনে করতেছে ততটা খারাপ না, কিন্তু লেখার সময় মানে তাড়াতাড়ি লেখা বলতে পারলেই শেষ, এরকম আমার মনে হয়। যাই হোক, তাহলে দেখো সাইন থিটা যখন 0, আমরা তো এই যে 0 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, এতগুলো মান কি অসীম পর্যন্ত লিখতে থাকবো না। আমরা কি করব, এগুলোকে একটা সাধারণ আকারে প্রকাশ করব, সেই সাধারণ আকারটা হচ্ছে থিটা ইকুয়ালস টু n পাই। ঠিক আছে, বুঝছো কিনা?
হ্যাঁ n পাই হলেই n এর মান যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। একটু জানাও। n পাই যদি হয়, n এর মান যদি 2 হয় তাহলে 2s পাই, 3 পাই। হ্যাঁ বুঝতে পারছো কিনা একটু জানাও। এখানে কোনো সমস্যা আছে? পাই, 2 পাই, 3 পাই কি আসে? 3 পাই মানে হচ্ছে 1 পাই, 2 পাই, 3 পাই। হ্যাঁ ঠিক আছে, n পাই। ওকে, তাহলে এটা আমরা আশা করি যে বুঝতে পারছো। এখন চলে যাই, তাহলে এখন বলো তো দেখি যে cos থিটা, এটা কিন্তু সূত্র হিসাবে মনে রাখতে হবে, cos থিটা যদি 0 হয় তাহলে থিটার মান কি হতে পারে? তাহলে আবার চিত্র আঁকি, এখন একটু ঝটপট যাব, আবার চিত্র আঁকি, ওই একই চিত্র, এখানে হচ্ছে x, এখানে y, এখানে হচ্ছে r। আমরা জানি cos থিটা কি? cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? x বাই y, তাই না? এটা হচ্ছে সরি x বাই r, x বাই r। তাহলে cos থিটা হচ্ছে x বাই r, ভূমি বাই অতিভুজ আমরা জানি, এটা হচ্ছে কোণ থিটা। এখন এই cos থিটার মান 0 কখন? একটু কমেন্টে জানাও দেখি cos থিটার মান 0 কখন হবে? আগেরটা না বুঝলেও আগেরটার মতো করেই এখন আবার বুঝাচ্ছি, তাহলে বুঝে যাবা। cos থিটার মান 0 কখন হবে? যখন এই x এর মানটা 0 থাকবে। তাহলে x এর মানটা 0 কখন হবে বলো তো দেখি? x এর মানটা 0, তার মানে x এর মানটা 0, তার মানে x এর এই বরাবর যাবেই না। তাহলে রেখাটা থাকবে একদম এই বরাবর না, রেখাটা কি এই বরাবর থাকবে অথবা এই বরাবর থাকবে, ঠিক কিনা? তাহলে ঘুরে ফিরে যতবার এই রেখা বরাবর আসবে তখনই কি হবে? cos থিটার মান 0 হবে। x এর মান 0 হইতে হবে মাস্ট। cos থিটা যেহেতু 0, তাহলে x এর মান 0। x এর মান 0 মানে এই x বরাবর এদিকে যাবেই না। এদিকে যাবে না কখন? x বরাবর কোনো সরণ নাই, x বরাবর 0 মানে সেটা আছে কোথায়? y অক্ষ বরাবর। তার মানে এই রেখাটা যখন y অক্ষ বরাবর অবস্থান করবে তখনই কি cos থিটার মান 0। তাহলে y অক্ষ বরাবর অবস্থান করে কোথায়? যখন রেখাটা এই কোণ উৎপন্ন করবে, মানে π/2 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, π/2। তার মানে রেখাটা যখন x অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তখনই cos থিটার মান 0 হবে। তাহলে আমরা বলতে পারি থিটা গোস টু কত? থিটা গোস টু এই যে π/2। আবার এদিক দিয়ে ঘুরে যদি আবার এইখানে আসি তখনও কি? তখনও হচ্ছে cos থিটার মান 0। তখন থিটার মান কত? তখন থিটার মান হচ্ছে 3π/2। আবার এখান থেকে ঘুরে যখন এইখানে যাব তখন থিটার মান হয়ে যাবে থিটা গোস টু 5π/2। এভাবে চলতেই থাকবে, কারণ ঘুরে সে কোণ উৎপন্ন করে। তো এখন দেখো, তাহলে কি আমরা বলতে পারি না থিটার মান সাধারণ আকারে কি বলতে পারি? থিটার মান হচ্ছে সাধারণ আকারে হচ্ছে π/2 এর, এখানে ছিল 1, এখানে ছিল 3, এখানে 5। তাহলে এটার একটা সিকোয়েন্স মেনটেন করতেছে না? সেই সিকোয়েন্সটা হচ্ছে বিজোড় সংখ্যা। তার মানে আমরা এটাকে সাধারণ আকারে বলতে পারি থিটা ইকুয়ালস টু 2n + 1 π/2। তার মানে থিটার মান যখন π/2 এর বিজোড় গুণিতক হয়, মনে রাখবা যে 2n + 1 এটা দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে বিজোড়। এখানে n হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে বিজোড় সংখ্যার সাধারণ আকার হচ্ছে এটা। এখানে n এর মান যাই বসাও দেখবা যে একটা বিজোড় সংখ্যা পাবা। আর জোড় সংখ্যার সাধারণ আকার কি? 2n। জোড় সংখ্যার সাধারণ আকার হচ্ছে 2n, কারণ এখানে n এর মান যাই বসাও সেটা একটা জোড় সংখ্যা হবে। তাহলে দেখো এখানে ছিল 1, 3, 5, একটা সিকোয়েন্স মেনটেন করতেছে। সেই সিকোয়েন্সটা কি? π/2 এর বিজোড় গুণিতক। তখনই আমরা cos থিটার মান 0 পাবো। তাইলে আমরা একটা পেয়ে গেলাম cos থিটার মান 0 হলে থিটার মান কত?
2n প্লাস 1 পাই বাই 2। ক্লিয়ার কিনা? ক্লাস কয়টা পর্যন্ত? খুব বেশিক্ষণ আজকে নিব না, আজকে একদম অল্পই পড়াবো। এখন আসি টেন থিটা ইকুয়ালস টু 0 হলে, টেন থিটা যদি 0 হয়, থিটা ইকুয়ালস টু হোয়াট? এটার জন্য আর চিত্র আঁকানোর এখন প্রয়োজন পড়বে না। আমরা জানি টেন থিটা জানি হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে টেন থিটা 0 হলে সাইন থিটা বাই কস থিটার মান 0। তাহলে এখন একটা সিম্পল বিষয়, একটা জেনারেল লজিক, যে টেন থিটা যদি 0 হয় তাহলে এই সাইন থিটার মানও 0 হইতে হবে। একমত কিনা সবাই একটু কমেন্টে জানাও যে টেন থিটা যদি 0 হয়, টেন থিটা যেহেতু সাইন থিটা বাই কস থিটা, তাহলে এইটা 0 হবে কখন? এইটা 0 হবে কখন? যখন এই উপরে এটার মান 0 হবে। এটার সাথে একমত কিনা? না হওয়ার তো কিছু নাই, কারণ এই মানটা 0 হবে তখনই যখন সাইন থিটার মান 0। তাহলে টেন থিটা 0 হলে সাইন থিটাও 0, তার মানে থিটা ইকুয়ালস টু n পাই। একটু আগেই দেখছি যে সাইন থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম। গাণিতিক সমস্যা টুকটাক ঢুকবো, টুকটাক দেখাবো। ভাই দুইটার একটা 0 হতে হবে না? না, দুইটার একটা না, নিচে যদি সামথিং বাই 0 কি সামথিং বাই, এটা তো অসংজ্ঞায়িত, অনির্ণেয়, তার মানে এটা তো হবে না যে cos থিটা 0 হবে, ব্যাপারটা তো এরকম না। এটাকে 0 হইতে হইলে সাইন থিটার মানটা কি হইতে হবে? 0 হইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা তিনটা সূত্র অলরেডি পেয়ে গেলাম। তিনটা সূত্র কি কি? একটা হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই, এটা হচ্ছে সমাধান। আমরা আরেকটা সমাধান পাইলাম, সেটা হচ্ছে cos থিটা ইকুয়ালস টু 0 হলে থিটার মান কত? 2n প্লাস 1 পাই বাই 2। আর টেন থিটা যদি 0 হয় তাহলে থিটার মান আসবে হচ্ছে n পাই। এই তিনটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা খুব সিম্পল সূত্র আমরা মুখস্থ রাখলাম। থ্যাংক ইউ সাই আরমান ক্লাসে আসার জন্য, ইনভাইট করার জন্য। আচ্ছা, তারপরে এখন আসো, তাহলে এটা হচ্ছে যে সাইন থিটা যদি সামথিং এরকম দেওয়া থাকে তখন আমরা এইভাবে করে সমাধান করতে পারবো। মানে কোনো কোনো জায়গায় যদি মানে সমাধান করতে করতে এই লাইন দুইটা যদি আইসা পড়ে, মানে এই লাইনগুলো আসলেই আমরা বলে দিব থিটা ইকুয়ালস টু n পাই, এইটা। এখন এইটা জানলে যদি মানে কোসেক, কট আর সেক এটার তো রিভার্স, তো তখন সেটা নিয়ে কোনো সমস্যা নেই, একই সূত্র প্রয়োগ করতে পারবা। ঠিক আছে, এখন আসি যেটা একটা ইম্পর্টেন্ট জিনিসে আসছি, এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি প্রয়োগকৃত যে সূত্রটা হবে সেটা নিয়ে আমরা এখন চলে আসবো। সেটা কি? সেটা হচ্ছে যে আগে সূত্রগুলো একটু লিখি, তারপরে হচ্ছে এটাকে একটু এক্সপ্লেন করে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে কোনো সময় সমীকরণকে সমাধান করতে করতে দেখলা যে সাইন থিটা যদি সাইন আলফার সমান হয়, ঠিক আছে, তাইলে তখন থিটার মান কি হবে? তখন থিটার মান কি আমরা বলে দিব, যেমন ধরে দেওয়া আছে সাইন থিটা ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, নর্মাল সেন্সে আমরা বলতে পারি যে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। কিন্তু এই নর্মাল সেন্সে বললে হবে না, কারণ এখানে থিটার মান একটু আগে আমরা দেখছি যে এখানে থিটার মান, যে সাইন থিটা এখানে অনেক কিছু দিয়েই হইতে পারে, চাকরির আকারে অনেকগুলো হইতে পারে। সো একটা মান আমরা প্রকাশ করতে পারবো না। তাহলে কোনো একটা সমীকরণে দেখলা যে আসছে হচ্ছে যে সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা আসছে, তখন থিটার মানটা কি হবে? ধরো সাইন থিটা ইকুয়ালস টু
ওই যে যেটা লিখছিলাম, তখন একটা মান দিয়ে প্রকাশ করা যাবে না, অনেক একটা সাধারণ মান দিয়ে প্রকাশ করতে হবে, সেটা আমরা শিখব। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু যদি সাইন আলফা হয়, তখন এখান থেকে থিটা ইকুয়ালস টু হচ্ছে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। এটা হচ্ছে একটা সূত্র, আমাদের মনে রাখতে হবে। আরেকটা সূত্র হচ্ছে যে cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে এখান থেকে আমরা পাই থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। আর টেন থিটা ইকুয়ালস টু যদি টেন আলফা হয়, তাহলে আমরা লিখতে পারবো যে থিটার মান, তোমরা অনেকে চিন্তা করতেছো যে ভাই এত সহজ জিনিস রেখে এত পেঁচাইতেছি কেন, যে এখান থেকে তো সাইন থিটার মান সাইন আলফা লিখাই তো দিতে পারে যে থিটা ইকুয়ালস টু আলফা, এত পেঁচানোর কি আছে? না, শুধুমাত্র আলফা না, অনেকগুলো মান আসবে, সেটাকে সাধারণ আকারে প্রকাশ করা যায় এইভাবে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ঠিক এরকম টেন থিটা ইকুয়ালস টু যদি টেন আলফা হয়, তাহলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। এইগুলো অবশ্যই এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটা সূত্র, এই সূত্র তিনটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এখন এটার প্রমাণটা কিভাবে আসলো, সূত্রগুলো মানে কেন আমরা থিটার মানে এইভাবে লিখলাম, এইভাবে না লিখে কেন আমরা এইভাবে লিখলাম, সেটা বুঝতে পারছো কিনা, বা সেটা লজিকটা কি, সেটা মানে কোন লজিকে আমরা এইভাবে লিখতেছি সেটা বুঝতে পারছো কিনা একটু জানাও কমেন্টে। কমেন্টে জানাও। একটু জানায় দাও। মাহিন, এই কি বলে যে অসংজ্ঞায়িত অনির্ণীয়, এটা আরেকটা ক্লাসে একটু টুক করে বলে দিবনি। আজকের ক্লাসটা তো একটু সংক্ষেপে শেষ করবো, আরেকটা ক্লাসে এটা খুব ভালো করে বুঝাই দিবনি। মাহিন লিখছো, বুঝছি। আচ্ছা, দেখি তো কারা কারা আছো আমার সাথে। ওকে, তাহলে তোমরা যেহেতু বুঝছো, শুধু বুঝলেই হবে না, এটা কেমনে আসলো সেটা তো একটু দেখানো দরকার, তাই না? তাহলে এই যে আমরা এইটা প্রমাণ করে দেখাই, বাকিগুলো বুঝে যাবে যে বাকিগুলো একই লজিকে প্রমাণ করা যায়। তাহলে এখন আমরা প্রমাণ করব যে এইটা সাইন থিটা যদি সাইন আলফা হয়, তাহলে থিটার মান হচ্ছে এটা। এটা আমরা একটু প্রমাণ করি, এই প্রমাণ দিয়ে আজকের ক্লাসটা শেষ করে দিব। নেক্সট 2টা ক্লাসের মধ্যে আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলবো, চিন্তার কোনো কারণ নেই। তাহলে দেখো যে সাইন থিটা, এটা করে আরেকটা একটা অঙ্ক করে জাস্ট শেষ করে ফেলবো। আমরা বলছি সাইন থিটা ইকুয়ালস টু কত, সাইন আলফা। এইটা হইলে আমরা প্রমাণ করব থিটার মান কত আসে। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণের বিষয়। তাহলে এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি না সাইন থিটা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু 0, এইটাকে বাম পাশে নিয়ে আসলাম। এখন এটাকে একটা সূত্রের সাথে তুলনা করা যায় না? আমরা সূত্র জানি কি, সাইন সি মাইনাস সাইন ডি, এটা সূত্র তো আমরা জানি। দেখো একই রকম না, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়ালস টু কত, 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এই সূত্র তো আমরা জানি। তাহলে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে এই সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে কি আসবে, 2 cos, আচ্ছা সরি একটু মনে ভুল লিখছি, এটা হবে হচ্ছে সি মাইনাস ডি বাই 2 সি প্লাস ডি বাই 2। হ্যাঁ, এটা আসবে। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে কি আসবে, 2 cos সি মাইনাস ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে সি মাইনাস ডি বাই 2, এরপরে কি সাইন, এটা মুছে ফেললাম, সাইন কি আসবে, সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে থিটা প্লাস আলফা বাই 2 ইকুয়ালস টু 0, এটা আমরা লিখতেই পারি।
এখন দেখো সমাধান করাটা আমার জন্য সুবিধা হলো। সমাধান করা মানে কি, গুণ আকারে মিডিল টার্ম ফ্যাক্টর বা উৎপাদকের আকারে প্রকাশ করলেই কি সমাধান করা সহজ হয়। তাহলে দেখো এই যে একটা জিনিস ছিল, যোগ বিয়োগ আকার একটা জিনিস ছিল, রাশিগুলোকে আমরা গুণ আকারে নিয়ে আসতে পারলাম, তাহলেই তো সমাধান করা সহজ হয়। এটা তোমরা সিম্পল সমাধান থেকেই জানো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এইটা ইকুয়ালস টু 0, এটার মানও 0, এটাও 0, এটাও 0। তাহলে আমরা বলতে পারি যে cos থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়ালস টু 0, এটা আমরা বলতে পারি। আর বলতে পারি এইটা ইকুয়ালস টু 0, সাইন থিটা প্লাস আলফা বাই 2, এইটার মানও বলতে পারি 0। এখন দেখো একটু আগে আমরা সূত্র শিখছি তাই না, যে cos থিটার মান 0 হইলে কি হয়, সাইন থিটার মান 0 হইলে কি হয়। একটু আগে কিন্তু আমরা সূত্র শিখছি, একটু মনে আছে কিনা একটু জানায় দাও দেখি, একটু একটু জানো তো দেখি, যে সাইন থিটার মান 0 হইলে থিটার মান কত। আমরা এটাকে থিটা ধরতে পারি, এই যে যেটা আছে এটাকে আমরা থিটা ধরতে পারি। তাহলে সাইন থিটার মান 0 হইলে থিটার মান কত, একটু আগে পড়াইছি, সবাই একটু কমেন্টে জানাও। মাঝে মধ্যে আসলে মন কোন দিকে যায় তোমাদের মতো একটু উড়াল দেয় মাঝে মধ্যে, যে একটু প্রথমেই ঠিক রেখে পরে ভুল করছি, কিন্তু প্রথমে ঠিক রেখে পরে ভুল করছি, এটা কিন্তু এইটাই হবে। আমি একটু ভুল করছি, মানে প্রথমে ঠিক রেখে এইটা হবে কি, cos c প্লাস ডি বাই 2 সাইন c মাইনাস ডি বাই 2, প্রথমে একটু ভুল করছি। তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। ওকে, দেখি কমেন্টে জানাইছো কিনা, একটু ভুল করছিলাম। ওকে, মাহিন বলছো কত, এটা কত হবে সাইন থিটা যদি 0 হয়। আচ্ছা, আমরা একটু আগে দেখছিলাম যে cos থিটার মান 0 হয় কখন, যখন cos থিটার মান 0 হয় তখন এটাকে আমরা থিটা ধরতে পারি। তাহলে cos থিটার মান 0 হয় কখন, যখন এই যে একটু আগে আবার লিখে দিই, cos থিটার মান 0 হয় যখন থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 পাই বাই 2। এটা আমরা একটু আগে দেখছিলাম, একটু আগে সূত্রটা কিন্তু পড়ছিলাম তাই না। তাহলে এখন আমরা একটু এখানে n এর জায়গায় একটু m লিখবো, কারণ আছে, কারণ এখানে দুইটা মান আসবে, আলাদাভাবে লিখি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে থিটা প্লাস আলফা বাই 2 এটা ইকুয়ালস টু কত, যেহেতু cos থিটা ইকুয়ালস টু 0, তাহলে এই থিটার মানটা আসবে 2n প্লাস 1 পাই বাই 2, 2m দিয়ে লিখি। হ্যাঁ, এটাকে একটু 2m দিয়ে লিখি, একটু পরে বোঝা যাবে, 2m প্লাস 1 পাই বাই 2। তাহলে এইখান থেকে আমরা যেটা পাই, থিটা ইকুয়ালস টু, এই যে দেখো এটা যেটা পাই, এই 2 দিয়ে গুণ করে দিতে পারি, যে থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 2 দিয়ে যদি গুণ করে দেই তাহলে হয়ে যাবে 2m প্লাস 1 পাই। এখান থেকে আমরা পাই থিটার মান হচ্ছে 2m প্লাস 1 পাই মাইনাস আলফাটাকে এই পাশে নিয়ে গেলাম। একটু বড় প্রমাণ, যদিও প্রমাণটা তোমাদের লাগবে না, বাট আমরা সমাধান করার জেনারেল টেকনিকটা এটার মাধ্যমে কিন্তু শিখে যাচ্ছি। তাহলে থিটা ইকুয়ালস টু 2m, কোথাও ভুল হইলো, 2m প্লাস 1 2 দিয়ে গুণ করে দিলে পাই, ঠিক আছে। ওকে, এখান থেকে সাইন থিটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে থিটার মান কত, থিটার মান আসবে হচ্ছে, তাহলে এখানে থিটা কত, থিটা মাইনাস আলফা বাই 2, এটার মান আসবে হচ্ছে n পাই। m এর জায়গায় আমরা n এর জায়গায় m লিখতেছি এখন, কেন একটু পরে বলতেছি। তাহলে এখান থেকে যেটা বলতে পারি, থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 2m পাই। এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু 2m পাই প্লাস আলফা, ঠিক আছে। এই হচ্ছে দেখো থিটার দুইটা মান পাইলাম। এখন এই দুইটা মানকে যদি সাধারণ আকারে লিখি, ঠিক আছে,
এখানে কি লিখছি, এখানে এই যে দেখো একটু ভুল করছি, এখানে তো আর পাই হবে না, খালি ভুল হচ্ছে কেন, এখানে আলফা হবে। হ্যাঁ, এইটাকে জাস্ট ডান পাশে নিয়ে গেছি, পাই না, আলফাটাকে ডান পাশে নিয়ে গেছি। তাহলে এইটা এবং এটা, তাহলে এইটাও থিটার মান, এইটাও কি থিটার মান। এখন এই দুটাকে একসাথে আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। এই দুটাকে একসাথে করলে, কোন দুটাকে, এইটাকে এবং এইটাকে, এই দুটাকে যদি একসাথে লিখি, কারণ এটাও থিটার মান, এইটাও থিটার মান, এই দুটাকে যদি এক করি তাহলে এটা লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এক করে কিভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি? দেখো খুব সিম্পল, সেটা হচ্ছে যে এখানে থিটার মানটা, এইখানে দেখো পাই আছে তাই না, এখানে কি আছে, এখানে আছে পাই, এটুকুর সাথে এটুকু কম্পেয়ার করো, থিটার মান এইটা আছে, আবার এখানে আছে 2m পাই, তার মানে এখানে পায়ের সাথে বিজোড় সংখ্যাও আছে, এটা কি বিজোড় সংখ্যা, তাহলে পায়ের সাথে বিজোড় সংখ্যাও হইতে পারে, আবার পায়ের সাথে জোড় সংখ্যা হইতে পারে। তাহলে বিজোড় এবং জোড় সব মিলে কি সকল বাস্তব সংখ্যা, সেটা কত, n পাই। দেখো পায়ের সাথে কি আছে, মানে একভাবে পাইছি 2m + 1, মানে হচ্ছে বিজোড় গুণিতক পায়ের, আর এখানে পাইছি পায়ের জোড় গুণিতক, তাহলে জোড় এবং বিজোড় সবই কি আসবে, তাহলে জোড় আর বিজোড় মিলে কি হয়ে যায়, সকল বাস্তব সংখ্যা, মানে সকল n, সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। তাহলে এই দুটাকে আমরা এক করে ফেলছি। এখন দেখো এখানে একবার আসছে কি মাইনাস আলফা, আরেকবার আসছে কি প্লাস আলফা, দুটাকে এক করি। মাইনাস আলফা কখন আসছে, যখন এটা বিজোড়, তার মানে এই যে দেখো মাইনাস, বিজোড় কখন প্রকাশ করে, মাইনাস যখন, এখানে মাইনাস, এখানে আসছে মাইনাস, এখানে আসছে প্লাস, তার মানে আলফাটা প্লাসও হইতে পারে, আলফাটা মাইনাস হইতে পারে, একটু জটিল চিন্তা কিন্তু। হ্যাঁ, এই আলফাটা তাহলে কখন ইয়ে হইতে পারে, সাধারণ আকারে কি লিখতে পারি, এই আলফাটা যখন এখানে বিজোড় তখন সেখানে কি মাইনাস, তাহলে মাইনাস কখন হয় বলতো, -1 টু দি পাওয়ার n, n এর মান যখন বিজোড়, n এর মান যখন বিজোড়, মানে এটা যখন বিজোড় তখন এটার মান হচ্ছে মাইনাস, কারণ -1 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কত, -1, কিন্তু -1 এর এই n এর মান যদি 2 হয়, মানে -1 স্কয়ার ইকুয়ালস টু কত, +1 না। তাহলে দেখো এইটা দিয়ে আমরা সাধারণ আকারে প্রকাশ করতে পারি যে প্লাস না মাইনাস, তাহলে আমরা প্লাসও উত্তর হইতে পারে, উত্তরটা মাইনাসও হইতে পারে। কিভাবে বুঝবো, এই যে সাধারণ আকারে প্রকাশ করলাম, তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। প্রমাণিত। বেশ একটু জটিল কনসেপ্ট, আমি জানি না তোমাদের মাথার ঢুকছে কিনা, একটু জানো যে এই প্রমাণটা তোমাদের মাথায় ঢুকছে কিনা। নাহলে আবার একটু রিক্যাপ করে দিব। তানভীর স্যার, তানভীর অর্থ উজ্জ্বল, রাইট, উজ্জ্বল না, আলোকিত, আলোকিত, তানভীর অর্থ হচ্ছে এনলাইটেড, আলোকিত। তো ফিজিক্স এবং ম্যাথ অনেক আলোকিত, আমরা তানভীর, দুই তানভীর, তোমাদের ফিজিক্স বস তানভীর, আর আমি তো ম্যাথ পড়াচ্ছি, দুইজন মিলে অনেক আলোকিত। তানভীর স্যার আপনাকে পাস করতে পারবো না। আচ্ছা এটা বুঝছো কিনা একটু জানাও, মাহিন মাইনাস হবে না, মাশরাফি লিখছো ভালো আছি কিনা। আচ্ছা দেখি কারা কারা জয়েন করলা, কারা কারা আছো এখনো ক্লাসে, আজকে অনেক ক্লাস হয়ে গেছে তোমাদের। আচ্ছা আশা করি মোটামুটি বুঝছো যে এই দুইটাকে কিভাবে এক করলাম। এখন তাহলে এই সূত্র তিনটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই যে এই সূত্রটাই, এই তিনটা সূত্রই হচ্ছে এই চ্যাপ্টারের মূল। এই তিনটা সূত্র আমরা শিখলাম, আরেকটা সূত্র শিখছি, আরও একটা সূত্রের সেট শিখছি, সেটা কোনটা, সেটা কই গেল,
ওই যে 0 হইলে, এটা কি লিখছিলাম, এই যে এই তিনটা সূত্র শিখলাম। এই তিনটা হচ্ছে স্পেশাল কেস, যখন 0 হবে তখনই কিন্তু এই তিনটা সূত্র, 0 বাদে অন্য সময়। কিন্তু এই তিনটা হচ্ছে মেইন সূত্র। খুঁজে পাই না কেন, উপরের প্রথমেই লিখছিলাম, এই যে। তো সূত্র তিনটা মুখস্থ করো। আমরা ঝটপট একটা অঙ্ক করে, যে এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে অঙ্ক করতে হয়, 5 মিনিটের মধ্যে একটা ঝটপট অঙ্ক করে এই চ্যাপ্টারের মূল গাণিতিক সমস্যায় চলে যাব। ঠিক আছে, ওকে। আমি একটা অঙ্ক বাছাই করি, একটা ছোট অঙ্ক দিয়েই, যে এতক্ষণ যা শিখলাম সেটা প্রয়োগটা কোথায়, একটা ছোট অঙ্ক দিয়েই শেষ করে দিচ্ছি। আমি একটা অঙ্ক নিই, সেটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক সমীকরণ নিব, 2 sin থিটা tan থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 1 মাইনাস tan থিটা ইকুয়ালস টু 0। দেখো, একটা লম্বা ত্রিকোণমিতিক সমীকরণ নিলাম, বললাম এটাকে সমাধান করো। সমাধান করা মানে কি, এখান থেকে থিটার মান নির্ণয় করা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে থিটার মান আমরা কিভাবে বের করতে পারি? নর্মাল আমরা যখন XY যুক্ত সমীকরণ সমাধান করছি, কি করছি বলো তো দেখি? চিন্তা করছি যে কোনো মতে মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারি কিনা। মিডিল টার্ম ফ্যাক্টর করলেই দুটাকে 0 লেখা যায়, তারপরে 0 মানে গুণিতক আকারে 0 বানাইতে পারলেই তখন আমাদের সমাধান করাটা ইজি হয়। তাহলে আমাদের এইখানেও, এই চ্যাপ্টারেও একই কাজ থাকবে, যে সূত্র ফালায়া হইলেও আমরা গুণিতক আকারে লিখতে পারি কিনা। দেখো লেখা যায় কিনা। এখানে মিডিল টার্ম ফ্যাক্টরটা খুব সহজেই করা যাচ্ছে। আমরা দেখো একটু বুদ্ধি খাটায়া, আমরা যদি এখানে 2 sin থিটা আছে, এখানে 2 sin থিটা আছে, কমন নিতে পারি। কমন নিয়ে নিই, তাহলে কি আসে? 2 sin থিটা কমন নিলে কি আসে? tan থিটা মাইনাস 1। এখান থেকে 2 sin থিটা কমন, তাহলে থাকে tan থিটা, আর এখান থেকে ভাগ হয়ে গেলে -1 থাকে। এটা তো বুঝতেই পারছো, মানে এটা কমন নিলাম, এটা আর এটা কমন নিয়ে নিচ্ছি। প্লাস এইখানে আমরা লিখতে পারি 1 মাইনাস tan থিটা, এটা ব্র্যাকেটে লিখে দিতে পারি, ইকুয়ালস টু কত? 0। ঠিক আছে, দ্যাট ইমপ্লাইজ এখন এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরের মতো করে করতে পারি, কারণ এইখানেও এটা আছে, এখন এখানেও এটা আছে। ও না, একটু ভুল আছে, এখানে লিখতে পারি, এখানে -1 আচ্ছা এটা কি ভুল, দাঁড়াও দেখি আমি লিখতে ভুল করলাম কিনা। -2 sin থিটা tan থিটা -1 2 sin থিটা আচ্ছা, এইটা হবে হচ্ছে, এখানে মাইনাস যদি নেই, কোথায় ভুল করলাম, 2 sin থিটা যদি কমন নেই, তাহলে থাকে হচ্ছে tan থিটা -1 আর প্লাস 1 মাইনাস tan থিটা। তাহলে এখানে যেটা থাকবে, এটাকে 1 মাইনাস tan থিটা যদি কমন নেই, 1 মাইনাস, আচ্ছা আরেক লাইন লিখি, একটু কষ্ট করে একটু লিখেই ফেলি। এটাকে যদি 1 মাইনাস tan থিটা দিই, তাহলে আসে হচ্ছে 2 sin থিটা, এটাকে লেখা যায় 1 মাইনাস tan থিটা প্লাস 1 মাইনাস tan থিটা। এক লাইন একটু বাড়তি লিখেই নিলাম, যেহেতু দুইটা মিলে নেই। হ্যাঁ, এখন দেখো, কারণ এইটা আর এটা সেম, কিন্তু এই দুটাকে কমন নেওয়ার জন্য আমরা জাস্ট এই কাজটা করলাম। তাহলে 1 মাইনাস tan থিটা কমন নিলে থাকে হচ্ছে 1 মাইনাস 2 sin থিটা ইকুয়ালস টু 0। এই দেখো, উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এখন উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেলে আমরা লিখতে পারি যে 1 মাইনাস tan থিটা, এটার মানও 0, মানে এটাও 0, এটাও 0, তার মানে কত? 1 মাইনাস 2 sin থিটা, এটার মানও কি? 0। এখান থেকে লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু, tan থিটাকে ডান পাশে নিয়ে আবার বাম পাশে ইকুয়ালস টু লেখা যায় 1, একই তো জিনিস, এটার এটা একই জিনিস। এখন tan থিটা যদি 1 হয়, থিটার মান কি 45 ডিগ্রি লিখে দিব? না, সরি, থিটার মান কত? হ্যাঁ, থিটার মান তো 45 ডিগ্রি আমরা লিখতে পারবো না, কারণ সমীকরণের থিটার মানকে সাধারণ আকারে প্রকাশ করতে হবে। দ্যাট মিনস এখান থেকে লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু 10 π/4, মানে 10 π/4 মানে কি? 45 ডিগ্রি। তাহলে দেখো tan থিটা ইকুয়ালস টু 10
45 ডিগ্রি। এইখান থেকে আমরা আগের সূত্রটা অ্যাপ্লাই করব এখন। টেন থিটা যদি টেন আলফা হয়, একটু আগে সূত্র দেখছি যে টেন থিটা যদি টেন আলফা হয় তাহলে থিটা ইকুয়ালস টু কি এন পাই প্লাস আলফা। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস আলফা কত এখানে পাই বাই 4। ঠিক আছে, তাহলে দেখো একটা থিটার মান পেয়ে গেলাম, এখান থেকে আরেকটা থিটার মান পাবো। এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা বলতে পারি যে 2 sin থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা লিখতে পারি। দ্যাট ইমপ্লাইজ sin থিটা ইকুয়ালস টু 1/2। এখান থেকে আমরা লিখতে পারি sin থিটা, এখন থিটা মান কি 30 ডিগ্রি লিখে ফেলবো না, এটা লিখলে কিন্তু হবে না, সাধারণ আকারে প্রকাশ করতে হবে। sin থিটা ইকুয়ালস sin কত মান, sin 30 মান হচ্ছে হাফ, মানে পাই বাই 6 মানে কি 30। আমরা জানি হাফ কার মান, sin 30 মান হচ্ছে হাফ। এখন দেখো আবার কি চলে আসলে, sin থিটা ইকুয়ালস টু sin আলফা। এখন কোন ফরম্যাট আসছে, sin থিটা ইকুয়ালস টু sin আলফা। একটু আগে আমরা সূত্র শিখছি, সেটা কি, sin থিটা যদি sin আলফা হয় তাহলে থিটা ইকুয়ালস টু কত, এটা প্রমাণও করছি, n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। এখানে আলফার জায়গায় আছে, এখানে আলফা, এখানে আলফার জায়গায় আছে কত, sin থিটা ইকুয়ালস টু sin আলফা, আলফার জায়গায় আছে হচ্ছে পাই বাই 6। তাহলে এটাকে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু, এটির সূত্রের মতো করে লিখতে পারি n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। এখানে একটু বলে দিতে হবে যে এগুলো লেখার পরে বলে দিতে হবে n হচ্ছে কি, n ইকুয়ালস টু যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। n কি, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই দেখো, তাহলে এটা উত্তর, উত্তরে কিন্তু এটাও লিখতে হবে, এটাও আনসার, এটাও আনসার। তাহলে থিটা ইকুয়ালস টু এটা এবং এটা। ঠিক আছে, তাহলে এইভাবে করে উৎপাদকে বিশ্লেষণ করে এই আকারে নিয়ে আসতে হবে, sin থিটা ইকুয়ালস টু sin আলফা, অথবা tan থিটা ইকুয়ালস টু tan আলফা, অথবা cos থিটা ইকুয়ালস টু cos আলফা। তার মানে এই চ্যাপ্টারে মূলত আমাদের এই কাজটাই বেশি করতে হবে। যত জটিল রাশি থাকুক না কেন, আমরা তাদেরকে সিম্পলিফাই, সরল করে করে, সূত্র প্রয়োগ করে করে বা মিডল টার্ম ফ্যাক্টর করে করে আমরা এই তিনটা আকারে প্রকাশ করব। এই তিনটা আকারে, এই আকারে অথবা এই আকারে অথবা কি এই আকারে, এই তিনটা আকারে প্রকাশ করলেই থিটার মানটা আমরা বের করতে পারবো। বুঝছো কিনা জানায় দাও। এটা দিয়ে আজকে যদি বুঝে থাকো তাহলে এটা দিয়ে আজকে ক্লাস আমি শেষ করব। তানভীর স্যার, মূল ত্রিকোণমিতি তো হচ্ছে ফার্স্ট ইয়ার যেটা আছে সেটা, আমি তো হচ্ছে সেকেন্ড পেপারেরটা ধরছি। তো আশা করছি যে তোমরা যারা ত্রিকোণমিতিতে দুর্বলতা আছে, মূলত ত্রিকোণমিতির বেসিকটা তো ডেভেলপ হয়ে যাবে তোমরা যদি শোভন ভাইয়ের ক্লাসগুলো করে থাকো। শোভন ভাইয়ের যে ত্রিকোণমিতির ক্লাসগুলো নিচ্ছে ফার্স্ট পেপারে, সেখানে কিন্তু আজকের অনেক আলোচনা, যদি সেই ক্লাসগুলো বা ত্রিকোণমিতির বেসিক যদি তোমার ভালো থাকতো তাহলে আজকের ক্লাসটা কিন্তু ধরতে আরও সুবিধা হইতো। তো জানি না যে আজকের ক্লাসটা বুঝতে পারছো কিনা, একটু জানায় দাও যে সবাই বুঝতে পারছো কিনা। কেউ না বুঝার থাকলে কোথায় বুঝো না সেটা একটু জানাই দিও। ত্রিকোণমিতি ফুল করানো হবে কিনা, অলরেডি ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি তোমাদের শোভন ভাইয়া বইয়ের থেকে পড়াশোনা করছে, অনেক এক্সপিরিয়েন্স টিচার, দেখবা যে তার 13-14টা লেকচার হয়ে গেছে, আমাদের লাইভ ক্লাস হয়েছে, সেটা আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে দেওয়া আছে। তো ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি তোমরা সেখানে পেয়ে যাবা। আমি করাচ্ছি সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি। সেকেন্ড পেপারের মধ্যে অর্ধেক করাই ফেলছি, 6টা ক্লাস আগে নিয়ে নিছি। সেটা কি বিপরীত ত্রিকোণমিতির 6টা ক্লাস কিন্তু নেওয়া হয়ে গেছে। আজকে শুরু করছি ত্রিকোণমিতিক সমাধানের প্রথম ক্লাস। সো মূল মানে টোটাল ত্রিকোণমিতি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তাহলে তার কিছু বাকি থাকলো না, আসলে পুরোটাই আমরা ফ্রিতে করাই দিলাম।